Welcome viewers to SDELFD Campus Online Learning Platform. আজ নিখাদ গল্প শোনাতে এসেছি। গল্প ম্যাকবেথের। গল্প বলবো আর শুরুর আগে বলবো এই রোমহর্ষক গল্পটিকে স্কিপ করবেন না। এই গল্প হয়তো আগেও শুনেছেন, কিন্তু এই আঙ্গিকে শোনেননি। গল্প ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো না লাগলেও জানাবেন। আর ভিডিওটি মনোগ্রাহী হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো শুরু করি আজকের গল্প। ম্যাকবেথ, রচয়িতা প্রবাদ প্রতিম নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার। স্কটল্যান্ডের রাজা তখন ডানকান। হঠাৎ যুদ্ধবাজ নরওয়ে আক্রমণ করে বসল স্কটল্যান্ডকে। রাজা ডানকান যুদ্ধ পরিচালনার ভার দিলেন গ্লেমিসের থেন ম্যাকবেথকে। তার সহকারী হলেন সাহসী বীর ব্যাঙ্কো। প্রচন্ড লড়াই হলো দুপক্ষের। শেষ পর্যন্ত জয় হলো ম্যাকবেথের সৈন্যদের। বিতাড়িত হলো নরওয়ের সৈন্যরা। যুদ্ধ জয়ের আনন্দ নিয়ে ম্যাকবেথ ও ব্যাঙ্কেও ঘোড়ায় চড়ে ফিরছিলেন রাজধানীর উদ্দেশ্যে। হঠাৎ ব্যাঙ্কোর সামনে ভূত দেখার মতো চমকে উঠলেন। তার তো চোখের সামনে তখন ভেসে উঠেছে অদ্ভুত তিনটি ছায়ামূর্তি। নারীর মতো আকৃতি তাদের, তবে মুখে দাড়ি, হাড় গিলগিলে মুখ, কোটরাগত চোখ দেখে মনে হয় না এরা এই পৃথিবীর অঙ্গ। বিস্মিত ম্যাকবেথই সর্বপ্রথম তাদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিলেন, কে তোমরা? মনে হয় এই প্রশ্নে তারা সন্তুষ্ট হয়নি। হাড় গিলগিলে আঙুল তুলে তারা ইশারায় ম্যাকবেথকে চুপ করতে বলল, এবং তাদের মধ্যে এক ছায়ামূর্তি বলে উঠল, ম্যাকবেথ, গ্লেমিসের থেন, জয় হোক তোমার। ম্যাকবেথ ততটা আশ্চর্য হলেন না, কিন্তু দ্বিতীয় ডাইনিটি যখন প্রথম ডাইনিকে অনুসরণ করে একই কথা উচ্চারণ করলেন, জয় হোক ম্যাকবেথ, থেন কাউডর, তখন ম্যাকবেথ বিস্মিত না হয়ে আর থাকতে পারলেন না। তৃতীয় ডাইনি তাকে আরো বেশি অবাক করে দিয়ে বলে উঠল, জয় হোক ম্যাকবেথ, তুমি হবে স্কটল্যান্ডের পরবর্তী রাজা। আনন্দে উত্তেজনায় ভয়ানক অস্থির হয়ে উঠলেন ম্যাকবেথ। তিনি খুশি হবেন না সন্দিগ্ধ বুঝে উঠতে পারছেন না। কাউডরের থেন স্কটল্যান্ডের রাজা, গ্লেমিসের থেন বটে সে, কিন্তু কাউডরের থেন হবেন কি করে? আর স্কটল্যান্ডের রাজা হওয়ার তো প্রশ্নই ওঠে না। রাজা এখনো জীবিত, তাছাড়া তার পুত্র এখনো বর্তমান। ব্যাঙ্ককে এরা আরও বললেন, এই তিন ডাইনি। ম্যাকবেথের মতো ব্যাঙ্কোর রাজা তো হবে না বটে, তবু একদিক থেকে ম্যাকবেথের চাইতে অনেক বেশি সুখী হবে ব্যাঙ্কেও। সে নিজে রাজা হবে না, কিন্তু তার ভবিষ্যৎ বংশধরেরা হবে স্কটল্যান্ডের রাজা। এসব শোনার পর ম্যাকবেথ যখন আচ্ছন্ন প্রায়, হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল তিনটি শরীর, তিনটি ছায়ামূর্তি, তিন ডাইনি। ম্যাকবেথ কিংবা ব্যাঙ্কো কেউই তাদের নাগাল পেল না। ওদিকে ব্যাঙ্কো অবাক হয়ে ভাবছিল, এ কি আশ্চর্য কথা শুনিয়ে গেল ডাইনি তিনজন। নাকি তারা ভুল শুনেছে, ভুল দেখেছে? ব্যাঙ্কোর দিকে ফিরে ম্যাকবেথ বলে উঠলেন, ব্যাঙ্কো, তোমার পুত্ররা রাজা হবে। ডাইনিরা ভবিষ্যৎবাণী করে গেল, শুনে তোমার আনন্দ হচ্ছে না? ব্যাঙ্কো কেমন নির্লিপ্ত ভাবে বললেন, কিন্তু তুমি যে নিজেই রাজা হবে, সে সৌভাগ্য তোমার হবে। ডাইনিদের কথা কখনো মিথ্যে হতে পারে না। রাজা ডানকান
ম্যাকবেথকে যুদ্ধ জয়ের জন্য সম্বর্ধনা জানাতে চান। তার সৈন্যরা এসে খবর দিল, তারা আরো একটা খবর দিল অত্যন্ত গোপনে। রাজা নাকি আদেশ দিয়েছেন কডরের থেনের মাথা কেটে ফেলা হবে, আর তার জমিদারি বাজেয়াপ্ত করে সেটা ম্যাকবেথকে দিয়ে দিতে হবে। ম্যাকবেথের মুখে আর কোনো কথা নেই। ডাইনিরা তাহলে সত্যি কথাই বলে গেছে। তাদের ভবিষ্যৎবাণীগুলোর একটি অন্তত ফলপ্রসূ হতে চলেছে খুব শীঘ্রই। বাকি ভবিষ্যৎবাণীগুলো কি তাহলে সত্যে পরিণত হবে? সত্যি কি তিনি স্কটল্যান্ডের রাজা হতে চলেছেন অদূর ভবিষ্যতে? ম্যাকবেথ তার স্ত্রীর কাছে পত্র মারফত সংবাদ পাঠান। ডাইনিরা তাকে কিরকম আশার বাণী শুনিয়েছে। পত্র পড়ে ম্যাকবেথের স্ত্রী দারুণ উত্তেজিত। ম্যাকবেথের স্ত্রী লেডি ম্যাকবেথ খানিকটা লোভী, আকাঙ্ক্ষাগ্রস্ত। স্বামীর বাহুবল এবং তার মনোবল নিয়ে তার কোনো সংশয় ছিল না, কিন্তু এই পত্র পড়েই লেডি ম্যাকবেথ স্থির করে ফেললেন তাদেরকে স্ত্রীর লক্ষ্যের দিকে এগোতে হবে। স্কটল্যান্ডের সিংহাসন লাভ করতে গেলে অনেক অপ্রিয় কাজ করতে হবে তার স্বামীকে। প্রয়োজনে বর্তমান রাজা ডানকানকে হত্যা করতে হবে। সেইভাবে ম্যাকবেথকে উত্তেজিত করে তুলতে হবে, তাকে সাহস জোগাতে হবে। প্রায় ভেবে ফেললেন লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের ইচ্ছাটা যেন দোরগোড়ায় অপেক্ষা করছিল। আশ্চর্য, কি অদ্ভুত যোগাযোগ! ম্যাকবেথ যুদ্ধ জয়ের উৎসব পালন করার জন্য রাজা ডানকান এলেন তার দুর্গে। সঙ্গে এলেন স্কট দেশের সমস্ত বড় বড় থেন, উচ্চপদস্থ রাজকর্মচারীর দল। দুই রাজপুত্র ম্যালকম এবং ডোনাল্ডবেন সবাই সম্মান জানাতে এসেছেন সেই বীর সেনাপতিকে, যার তরবারি নরওয়ের রাজাকে সাগরের ওপারে তাড়িয়েছে এবং কডরের বিদ্রোহী থেনের মাথা কেটে ফেলে দেশে ফিরে এসেছে শান্তি এবং সুশাসন। রাজাকে খুব আদর যত্ন করে সান্ধ্য ভোজ দেয়া হলো। মাননীয় অতিথিরা বেশ তৃপ্তির সঙ্গে ভোজ খেলেন এবং ম্যাকবেথের খাতিরের প্রশংসা করলেন। কিন্তু ওদিকে ম্যাকবেথের মনে শান্তি নেই। একটু স্থির হয়ে বসেও যেন স্বস্তি পাচ্ছেন না ম্যাকবেথ। তার কারণ তার স্ত্রী তার কানে যে মন্ত্র দিয়েছেন তা যেন বিষের মতো জ্বালা ধরিয়েছে তার অন্তরে। দুটি শক্তির টানাপোড়েন বুঝিবা ম্যাকবেথ একটু দিশাহারাই বোধ করছেন। মনের একটা দিক উচ্চাসা বলছে, এ সুযোগ তুমি হারিও না ম্যাকবেথ। স্কটল্যান্ডের রাজার রাজমুকুট আজ তোমার হাতের মুঠোয়। ডাইনি তো তোমাকে বলেই গেছে তুমি রাজা হবে। এখন সাহস করে তোমাকে ঠিক জায়গায় হাত বাড়াতে হবে। বৃদ্ধ রাজার মাথা থেকে রাজমুকুট তুলে নিয়ে নিজের মাথায় পড়ো। মনের আরেকটা দিক হলো বিবেক। সেই বিবেক এক একবার প্রতিবাদ জানাচ্ছে, ছি ছি ম্যাকবেথ, এসব কাজ বাস্তবে রূপ দেয়া তো দূরের কথা, কল্পনা করাও তোমার অনুচিত। রাজা নিজে এসেছেন তোমার বাড়িতে। ঠিক তোমাদের আচরণ। ধর্মবান বৃদ্ধ তোমাকে কত স্নেহ করেন, আর তুমি তাকে নৃশংসভাবে হত্যা করতে চাইছো। এ পাপ, আমি জানি, কেবল তোমার আর তোমার স্ত্রীর। এ পাপ মানুষের সহ্যের বাইরে। এ অন্যায় কাজ তুমি করো না ম্যাকবেথ। মনের এই দুই রকম ভাব ম্যাকবেথের হৃদয়টাকে ভেঙে চুরমার করে দিতে চলেছিল। লেডি ম্যাকবেথের মনে কিন্তু কোনো দ্বিধা ছিল না। তার মনে যা কিছু দ্বন্দ্ব তা হলো তাদের এই পুরনো খোলস ছেড়ে কি করে বেরিয়ে আসা যায়। রানী হওয়ার বাসনা তখন তাকে পেয়ে বসেছিল। তিনি তখন মনস্থির করে ফেলেছেন স্কটল্যান্ডের সিংহাসন তাদের চাই চাই, এবং আজ রাতেই তাদের পথের কাঁটা সরাতে হবে। আজ রাতেই রাজা ডানকানকে হত্যা করতে হবে। স্বামীর দুর্বলতা টের পান লেডি ম্যাকবেথ। ম্যাকবেথকে কঠোর তিরস্কার করে তিনি বলেন, কিরকম পুরুষ তুমি!
কিসের দ্বিধা তোমার, কিসের ভয় তোমার? অন্তরে যা চাও তা পাওয়ার চেষ্টা করতে এত ভয়? না না, এ ভয়ের কথা নয়। ম্যাকবেথ যুক্তি দিয়ে বোঝাতে চেষ্টা করেন, রাজা আমার অতিথি হয়ে এসেছেন, বৃদ্ধ ধর্মপ্রাণ মানুষ, আর আমি এমন অধার্মিকের মতো কাজ করতে যাব? জানাজানি হলে লোকে আমাকে কি বলবে? এই কলঙ্ক আমি সহ্য করব কি করে? কলঙ্ক? ব্যঙ্গ করে উঠলেন লেডি ম্যাকবেথ। ওসব তুচ্ছ কলঙ্কের কথা ভুলে গিয়ে আমাদের প্রতিজ্ঞা সফল করে তুলতে হবে। আমি নারী, আমি সন্তানের মা, বুকের দুধ দিয়ে তাকে লালন করেছি, আমার সমস্ত স্নেহ মমতা উজাড় করে তাকে দিয়েছি, কিন্তু যে কাজ হাত দিয়েছি সেই কাজ সফল করে তোলার জন্য প্রয়োজন হলে আমি তাকে নিজের হাতে হত্যা করতে এতটুকু কুণ্ঠাবোধ করব না। তুমি তো পুরুষ, বীর, তুমি যুদ্ধ জয় করা সেনাপতি, তুমি ভাগ্যকে যদি বিশ্বাস করো সেই ডাইনিদের ভবিষ্যৎবাণী, তাহলে সেক্ষেত্রে তোমার কিসের কলঙ্কের ভয়? লেডি ম্যাকবেথ একটু থেমে আবারও বলতে শুরু করলেন, ঠিক আছে, তুমি যদি না পারো আমি তোমার কাজের ভার নিজের হাতেই তুলে নেব। তুমি চুপ করে অপেক্ষা করো পরবর্তী ঘটনার জন্য। রাজা ডানকান খুবই পরিশ্রান্ত, তবে ম্যাকবেথ এর আতিথেয়তায় তিনি খুব সন্তুষ্ট। ভাবে ভাবে বুঝিয়ে দিলেন তাকে তার মনের কথা। তারপর অন্য দিনের থেকে একটু আগে শয্যা গ্রহণ করলেন এবং গভীর নিদ্রায় নিমগ্ন হলেন। সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, রাজ কর্মচারী, রাজ পরিষদ, সবাই, এমনকি রাজার শয়নকক্ষের সদা জাগ্রত দুইজন প্রহরীও আজ ঘুমে কাতর, সারা শব্দ নেই, মদে বিভোর। জেগে থাকার কথা তাদের, কিন্তু থাকবেই বা কি করে? লেডি ম্যাকবেথ যে গোপনে তাদের পানীয়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলেন। ম্যাকবেথের ভূমিকায় অবতীর্ণ হলেন লেডি ম্যাকবেথ নিজেই। রাজার শয়নকক্ষে প্রবেশ করলেন, হাতে ধারালো একটা ছুরি, চোখে খুনের নেশা। কিন্তু একই হলো তার, হাত কাঁপছে কেন? নিদ্রিত রাজার বুকে ছুরি বেঁধানোর পরিবর্তে ছুরি হাতে শয়নকক্ষ থেকে বেরিয়ে এলেন লেডি ম্যাকবেথ। কম্পিত কণ্ঠে স্বামীকে তিনি বললেন, পারলাম না, এ আমার নিয়তি, তা না হলে হাতের কাছে সুযোগ পেয়েও ভাগ্য ফেরাতে পারলাম না। কি বলছেন লেডি ম্যাকবেথ? ম্যাকবেথ কম আশ্চর্য হননি। রাজার বুকে বসিয়ে দেওয়ার জন্য ছুরি আমি তুলেছিলাম বটে, কিন্তু লেডি ম্যাকবেথ কৈফিয়তের ভঙ্গিতে বলতে থাকলেন, কিন্তু কেমন যেন সব তালগোল পাকিয়ে গেল। হঠাৎ আমার চোখের সামনে রাজার মুখের বদলে আমার স্বর্গীয় পিতার মুখখানি ভেসে উঠতে দেখলাম। সঙ্গে সঙ্গে আমার হাত কেঁপে উঠল, আমার হাত থেকে ছুরিটা পড়ে গেল। রাজার ঘুম ভেঙে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি ছুরিটা মাটি থেকে তুলে নিয়ে পালিয়ে এলাম। হাওয়ায় ঝুলছে এবং সেই ছুরি থেকে বেয়ে আসছে রক্ত, ঝরছে ফোঁটা ফোঁটা। এরপর তিনি সেই নিষ্ঠুর কাজটা সম্পূর্ণ করেই ফিরে এসেছেন। হাতে রক্তমাখা ছুরি, চোখে উদ্ভ্রান্ত চাহনি, মুখে পাগলের প্রলাপ। কারোর বুক ফাটা চিৎকার শুনেছো? বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনেছো কাউকে? উত্তেজিত হয়ে তিনি জিজ্ঞেস করলেন তার পত্নী লেডি ম্যাকবেথকে। কই না তো। বিস্মিত লেডি ম্যাকবেথ। কিন্তু আমি যে স্পষ্ট শুনলাম কে যেন চিৎকার করে বলছে, তোমরা জাগো আর ঘুমিও না, ক্লেমিস হত্যা করেছে ঘুমকে, আর সে ঘুমোবে না, কদর ঘুমোবে না, ঘুমোবে না। ম্যাকবেথ, ও তোমার মনের ভুল। লেডি ম্যাকবেথ বোঝায় ম্যাকবেথকে। ভুল না হলে রক্তমাখা ছুরিটা হাতে করে বয়ে নিয়ে এলে কেন? সেরকম তো কথা ছিল না, ওটা তো প্রহরীদের হাতে গুজে রেখে আসার কথা ছিল। যাও, আর দেরি করো না, রেখে এসো যথাস্থানে। কিন্তু ফিরে যাওয়ার আর সাহস নেই ম্যাকবেথের। ফিরে যাওয়া মানেই তো আবার সেই বিভীষিকার রাজত্বে ফিরে যাওয়া। না, তিনি আর সেখানে ফিরে যেতে পারবেন না। সেই বিভীষিকাময় কক্ষে তার দম বন্ধ হয়ে যাবে। শেষ কাজটা লেডি ম্যাকবেথকেই সমাধান করতে হবে। ম্যাকবেথের হাত থেকে রক্তমাখা ছুরিটা নিয়ে নিলেন লেডি ম্যাকবেথ।
তার ছোট্ট সুন্দর হাতগুলো রক্তে লাল। রাজার কাল রাত্রির অবসান হতেই ম্যাকডাফ দুর্গের দ্বারে এসে করাঘাত করলেন। রাজার ব্যক্তিগত কাজগুলো তিনি নিজের হাতে করে থাকেন। রাজার হুকুম ছিল সূর্য ওঠার আগেই ম্যাকডাফ এসে তাকে ঘুম থেকে জাগিয়ে দেবেন। প্রবেশ পথে প্রহরী তখন জেগে উঠেছিল, সব দ্বার খুলে দিল সে। ম্যাকডাফ রাজার শয়নকক্ষে গিয়ে প্রবেশ করলেন, আর সঙ্গে সঙ্গে তেমনি দ্রুত গতিতে বেরিয়ে এলেন হাহাকার করতে করতে। আর সেই হাহাকারের রব শুনে দুর্গের সবাই ঘুম থেকে জেগে উঠলেন। সবাই জানালো রাতের অন্ধকারে রাজাকে কেউ হয়তো হত্যা করে পালিয়ে গেছে। সংবাদটা শোনা মাত্র রাগে ঘৃণায় উত্তেজিত হয়ে উঠল সকলে। হাঁক ডাক চিৎকার শুনে ম্যাকবেথ তার ঘর থেকে ছুটে এলেন। তার চোখে মুখে এইমাত্র ঘুম থেকে জেগে ওঠার ফণিতা। রাজার শয়নকক্ষে রক্তের স্রোত বইতে দেখে নিজের ভাগ্যকে তিনি ধিক্কার দিতে থাকলেন। তার বাড়িতেই খুন হলেন এমন দয়ালু প্রভু, এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে ম্যাকবেথের কপাল। রাজার শয়নকক্ষের সামনে প্রহরী দুজন তখনও অকাতরে ঘুমোচ্ছিল। তাদের পাশে পড়েছিল সেই রক্ত মাখা হত্যাকারী ছুরিখানা। তাহলে এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের নায়ক তারাই। রাগে উত্তেজনায় দিক বেদিক জ্ঞান শূন্য ম্যাকবেথ দ্রুত খাপ থেকে তরোয়ার বার করে প্রহরী দুজনের মাথা কেটে দিলেন। ম্যাকবেথের ভয় হলো প্রহরীরা জেগে উঠে যদি সত্য প্রকাশ করে ফেলে। তাই তিনি আর পথের কাঁটা রাখলেন না। বেশ নির্বিঘ্নেই হত্যাকাণ্ডের নায়ক ম্যাকবেথ নিজেকে সব সন্দেহের আড়ালে রাখতে হয়তো সক্ষম হলেন এই মুহূর্তে। ওদিকে রাজকর্মচারীরা রাজার মৃতদেহের সম্মুখে এসে দাঁড়িয়ে শোক প্রকাশ করছেন। ম্যাকবেথ তাদের সঙ্গে লোক দেখানোর শোক প্রকাশ করলেন অশ্রু ছড়িয়ে। রাজপুত্র ম্যাকলন এবং ডোনালবেন নিজেদের বিপদ অনুধাবন করতে পারলেন, ঘোড়ায় চড়ে দেশ ছেড়ে পালালেন। তারা ভাবলেন সিংহাসন লাভের লোভেই রাজার কোনো শত্রু এই পাপ কাজ করে থাকবে, এবং তা যদি হয় সে নিশ্চয়ই রাজপুত্রদের জীবিত অবস্থায় রাখতে চাইবে না কখনো। তাই তারা নিজেরা খুন হওয়ার আগেই দেশ ছেড়ে পালাতে বাধ্য হলেন। এ যেন একটা অযাচিত সুযোগ ম্যাকবেথের সম্মুখে। তাদের সেই পলায়নের একটা বিকৃত রূপ তিনি উপস্থিত করলেন। দুর্গে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি প্রচার করলেন, এই দেখো, নিজেরা দোষী না হলে রাজপুত্ররা পালালো কেন? আমার ধারণা সিংহাসন লাভের আশায় ওরাই রাজাকে পিতাকে হত্যা করেছে। এখন রাজ্যের সব দায় দায়িত্ব এসে পড়ল ম্যাকবেথের উপর। রাজাবিহীন রাজ্যে অরাজকতা আসতে বাধ্য। রাজবংশীয় বলতে একমাত্র ম্যাকবেথই এখন জীবিত আছে। তাই রাজ সিংহাসনে বসার অধিকার মাত্র তার। অতএব ডাইনিদের তৃতীয় ভবিষ্যৎবাণীও সত্য হল। বিনা বাধায় ম্যাকবেথ রাজা তো হলেন, কিন্তু তার মনে শান্তি নেই। তার এখন কেবলই চিন্তা, তার পরবর্তী বংশধরেরা কেউ বোধহয় আর রাজা হতে পারবে না। এরপর ডাইনিদের ভবিষ্যৎবাণী তো আর অবিশ্বাস করা যায় না। তারা বলেছে ম্যাকবেথের পর ব্যাংকোর বংশধরের রাজা হবে। ম্যাকবেথের ক্ষেত্রে ডাইনিদের ভবিষ্যৎবাণী যখন সত্য হয়েছে, তখন ব্যাংকোর ক্ষেত্রে যে তাদের ভবিষ্যৎবাণী বিফল হবে না তাতে তার বিন্দু মাত্র সন্দেহ নেই। তার বংশে তিনি প্রথম এবং শেষ রাজা হবেন, এ কি করে মেনে নেবেন তিনি? ম্যাকবেথ চিন্তা করতে লাগলেন। হঠাৎ এক সময় তার মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। আচ্ছা, ব্যাংকো আর তার পুত্র ফ্লিয়ান্সকে যদি হত্যা করি, তবে তো বংশ রইল না ব্যাংকো, রাজপথ তাহলে ব্যাংকের বংশে যাবে না। এটাই বোধহয় একমাত্র উপায়। কথাটা ভাবা মাত্র ম্যাকবেথ এক রাত্রে একটা বৃহৎ ভোজের আয়োজন করলেন। উপলক্ষ সিংহাসন লাভ। রাজ্যের সব ধনী মানি গণ্যমান্য লোকেরা নিমন্ত্রিত। ব্যাংকো এবং তার পুত্র তাদের মধ্যে অন্যতম। ম্যাকবেথ পরিকল্পনা মতো দুজন হত্যাকারী নিযুক্ত করলেন। রাতের অন্ধকারে তারা ওত পেতে রইল। ব্যাংকো এবং ফ্লিয়ান্স যখন একটা বাগানের ভিতর দিয়ে ম্যাকবেথের ভোজ সভার দিকে এগোচ্ছে, তারা যখন ছোড়া হাতে ঝাঁপিয়ে পড়ল ফ্লিয়ান্স ও ব্যাংকোর ওপর, ফ্লিয়ান্স কোন রকমে তাদের হাত থেকে রেহাই পেলেও
পালালেও ব্যাংককে তাদের হাতে প্রাণ দিতে হলো নৃশংসভাবে। ওদিকে যথাসময়ে ম্যাকবেথের প্রাসাদে ভোজ পর্ব শুরু হয়ে যায়। নিমন্ত্রিত অতিথিরা প্রায় সবাই এসেছেন একে একে। ম্যাকবেথ প্রত্যেকের কাছে উপস্থিত হয়ে তাদের আপ্যায়ন করতে ব্যস্ত, কিন্তু ব্যাংকও আসেনি দেখে মাঝে মাঝে আক্ষেপের সুরে বলছেন, ব্যাংকও এলে আজ তার গৃহে দেশের সব রত্নের সমাগম হতো। রাজা আজ প্রথম সিংহাসনে বসতে যাচ্ছেন। রাজার জন্য সভার ঠিক মাঝখানে সবচেয়ে উঁচু আসন নির্দিষ্ট হয়েছে। সিংহাসনে আহরণ করতে যাবেন, হঠাৎ সেই মুহূর্তে তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ভেসে উঠল। শিউরে উঠলেন তিনি। সিংহাসনে কে বসে আছে? ব্যাংকও না, তার সারা শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু ব্যাংকও তো বেঁচে নেই। ম্যাকবেথ ভাবেন তার ভাড়াটে ঘাতকেরা তাকে ইতিমধ্যে হত্যা করেছে। এ কি তবে ব্যাংকর প্রেতাত্মা? অথচ অতিথিরা কেউ সেই প্রেতাত্মাকে দেখতে পাচ্ছেন না, এমনকি লেডি ম্যাকবেথ না। একমাত্র সাক্ষী, একমাত্র দর্শক ম্যাকবেথ। সেই অদ্ভুত দৃশ্য দেখে ম্যাকবেথের মাথা খারাপ হওয়ার উপক্রম হল। পাগলের মতো তিনি চিৎকার করে উঠলেন, আমার শুভ মুহূর্তে কেন তুমি এসেছো? তোমার এই অবস্থার জন্য আমাকে তুমি কিছুতেই দায়ী করতে পারো না। হায়, এই মুহূর্তে আমার সম্মুখ থেকে তুমি সরে যাও। মানুষ ছাড়া অন্য কারোর ছায়া মূর্তি আমি দেখতে চাই না। যার হাড়ের উপর মজ্জা নেই, যার রক্তে উষ্ণতা নেই, যার চোখে নেই দৃষ্টি, তোমার ও মূর্তি আমার অসহ্য। যাও, ফিরে যাও তুমি। হঠাৎ সেই ছায়া মূর্তি অদৃশ্য হয়ে গেল। উপস্থিত অতিথিরা তার এই ধরনের অদ্ভুত প্রলাপ শুনে বিস্মিত, হতবাক। কার ছায়া মূর্তি দেখছেন ম্যাকবেথ? কার ভয়ে তিনি এমন অনুনয় বিনয় করছেন? একটা অজানা সন্দেহ তাদের মনে টানা বেঁধে ওঠে, কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। লেডি ম্যাকবেথ বলে ওঠেন, নানান চিন্তা ভাবনায় ম্যাকবেথের মাথার ঠিক নেই। বোধহয় সাময়িকভাবে তিনি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছেন। তারপর ম্যাকবেথের কানের কাছে মুখ নিয়ে গিয়ে লেডি ম্যাকবেথ ফিসফিসিয়ে ভর্ৎসনা করে বলেন, এ কি করছো তুমি? তোমার আচরণে অতিথিরা সবাই সন্দেহ করছে। তুমি বলছো ভূত দেখছো, কিন্তু ওরা তো দেখেনি। এতেই ওদের সন্দেহ দানা বাঁধছে। এখনো সময় আছে, তুমি সংযত হও, স্বাভাবিক হয়ে ওদের সঙ্গে ভোজসভায় যোগদান করো। পত্নীর উপদেশ কার্যকরী করার জন্য ম্যাকবেথ যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে তোলার জন্য পানীয়ের গ্লাস হাতে তুলে নিয়ে অতিথিদের সুস্বাস্থ্য কামনা করলেন, কিন্তু পানীয় পাত্রে মুখ দিতে গিয়ে আবার সেই আগের মতো চিৎকার করে উঠলেন। আবার সেই ছায়া মূর্তি তার চোখের সামনে ভেসে উঠল। এবার অতিথিরা যে যার আসন ছেড়ে উঠে পড়লেন, যে যার মন গড়া সন্দেহ নিয়ে বাড়ি ফিরে গেলেন। অতঃপর পরদিন সকাল হতেই ম্যাকবেথ চলে এলেন সেই পাহাড় ঘেরা জলাশয়ের সম্মুখে। এখানেই সেই 3 ডাইনির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়েছিল। আজ তিনি মনটাকে শক্ত করে এসেছেন। তিনি জানতে এসেছেন ডাইনিদের ভবিষ্যৎবাণী কতটা সত্য হবে। ব্যাংক মৃত, কিন্তু তার পুত্র ফ্লিয়ান্স এখনো জীবিত। সেই কি তার মৃত্যুর পরে রাজা হবে, নাকি ফ্লিয়ান্সকে সরানোর কাজে সফল হবেন তিনি? এই সব প্রশ্নের উত্তর শুনতে চায় ম্যাকবেথের ইচ্ছা। ওদিকে ডাইনিরা তখন প্রস্তুত ছিল। নরকের আগুন জেলে এক বিশাল কড়াই চাপিয়ে দিয়েছিল তারা। তাতে সিদ্ধ হচ্ছিল সাপ, ব্যাং, পেঁচা আর শ্রীগালের নাড়িভুড়ি, ড্রাগনের আঁশ, নেকড়ের দাঁত। ডাইনিরা শুকনো মরা হাঙরের চোয়াল এবং বিষাক্ত হেমলকের শিকড় এক কড়াইতে ফুটিয়ে তাদের কালা জাদুর তাগিদে মেতে উঠেছিল। ম্যাকবেথ কোনো ভনিতা না করেই জিজ্ঞেস করলেন, আমার সম্বন্ধে তোমরা আর কি জানো বলো? তার প্রশ্নের কোনো জবাব না দিয়েই ডাইনিরা কড়াইটা আগুনের ভিতর উল্টে দিল। আকাশ তখন মেঘমুক্ত, কিন্তু হঠাৎ সেই সময় করকর করে বাজ পড়ার শব্দ হলো এবং নীল বিদ্যুতের মতো একটা ছায়ামূর্তি আবির্ভূত হলো। লোহার টুপি পরা ছায়ামূর্তি, তার মুখে সাবধান বাণী উচ্চারিত হলো, ম্যাকবেথ তুমি সাবধান হও ম্যাকডাফের থেকে। ছায়ামূর্তি মিলিয়ে গেল।
হ্যাঁ, ম্যাকডাফ সত্যি হয়তো বেগ দিতে পারে। ম্যাকবেথ নিজের মনকে বোঝালেন, তিনি জানতেনও বটে। আবার কর্কর শব্দ হলো। এবার এক শিশুর ছায়ামূর্তি আবির্ভূত হলো, তার সারা গা রক্তে মাখা। ম্যাকবেথকে সম্বোধন করে সেই ছায়ামূর্তি বলল, ম্যাকবেথ সাবধান, রক্তপাতে ভয় পেও না, সাহস সঞ্চয় করো, তোমার যা করণীয় কাজ এখনই করে ফেলো। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি, কোন নারী গর্ভজাত সন্তান তোমার ক্ষতি সাধন করতে পারবে না। এগিয়ে যাও তুমি। ম্যাকবেথ এবার দারুণ খুশি। আর তাকে পায় কে? সবাই তো নারী সন্তান, নারী জাত। ম্যাকডাফও বটে। তৃতীয়বার বাজ পড়ার শব্দ হলো, কড়কড় কড়কড়। সঙ্গে সঙ্গে আবির্ভাব হলো এক বালকের, মুকুট পরা, হাতে তার একটা বিরাট বৃক্ষ। শেষ আরো একটা আশ্চর্য আকাশবাণী শোনালো, বানান বোন যতদিন না ডানসিমা পাহাড়ে উঠে আসছে, ততদিন পর্যন্ত ম্যাকবেথ কোনো ভয় নেই কাউকে। ম্যাকবেথের তখন আর ভয় কিসের? একটা বোন, একটা অরণ্য কি আর পাহাড়ের উপর উঠে আসতে পারে? অসম্ভব। এই পর্যন্ত ম্যাকবেথের খুশির পালা। তারপর ম্যাকবেথ জানতে চাইলেন, ব্যাংকোর বংশধররা তার পরের রাজ সিংহাসন লাভ করবে। তখন একে একে 8টি রাজমূর্তি ম্যাকবেথের সম্মুখ দিয়ে হেঁটে চলে গেল। শেষ রাজমূর্তির হাতে একটি আয়না, সে আয়নায় অনেকগুলো অস্পষ্ট ছায়ামূর্তি, আর সেই 8টি ছায়ামূর্তি পর দেখা গেল ব্যাংকো প্রেতাত্মা। সেই প্রেতাত্মার ঠোঁটে বিদ্রুপের হাসি দেখতে পেলেন ম্যাকবেথ। ব্যাংকো যেন উপহাস করে বলছেন, দেখো ম্যাকবেথ, এরাই আমার বংশধর, এরাই এদেশের ভবিষ্যৎ রাজা। এদিকে পাপের ফল ফলতে থাকলো। লেডি ম্যাকবেথ তখন প্রায় পুরোপুরি উন্মাদ। সারাদিন কেবল জল দিয়ে হাত ধুতে থাকে, তাতেও যেন তার রক্ত কলুষিত হাতের রক্ত যায় না। বারবার হাত মোছেন, তার রাতের ঘুম উধাও। ডাক্তাররা জবাব দিয়ে দিলেন, এ অসুখ লেডি ম্যাকবেথের দেহের নয়, মনের, তাই এ অসুখ সারাবার উপায় নেই। ম্যাকবেথ রাগে গর্জন করে উঠলেন, তোমাদের ভাড়ারে এই অসুখের ওষুধ যখন নেই, দূর হও তোমরা। রাগে উত্তেজনায় তখন তিনি তার সৈন্যদের হুকুম করলেন ম্যাকডাফকে ধরে আনার জন্য। কিন্তু কোথায় সেই ম্যাকডাফ? সে তখন পালিয়েছে ইংল্যান্ডে। অগত্যা তাকে না পেয়ে সৈন্যরা তার স্ত্রী পুত্রকে ধরে নিয়ে এলো। সারা দেশে তখন অশান্তি আর বিশৃঙ্খলা। সবাই তখন জেনে গেছে রাজা ডানকান এবং ব্যাংককে হত্যা করেছেন ম্যাকবেথ। ভয় পেয়ে অন্য থেনেরা ইংল্যান্ডে পালিয়ে গিয়ে রাজা এডওয়ার্ডের আশ্রয় গ্রহণ করলেন। যুদ্ধবাজ ম্যালকম আগেই ইংল্যান্ডে পালিয়ে গিয়েছিলেন। যুদ্ধে তার রুচির কথা সকলের জানা, কিন্তু এ তো পিতার হত্যার প্রতিশোধ। সিওয়ার্ড প্রবেশ করলেন স্কটল্যান্ডে। সঙ্গে এলেন ম্যালকম, ম্যাকডাফ এবং বহু স্কট সেনা, এবং থেনেরাও ছিলেন। ম্যাকবেথ ভয় পেলেন না তাকে। ডাইনিদের ভবিষ্যৎবাণীর কথা তার মনে পড়ল। বানন বোন যতক্ষণ না ডানসিনান পাহাড়ে উঠে আসছে, ততক্ষণ তার কোনো বিপদ হবে না। তাই নির্বিকার চিত্তে বসে আছেন তিনি। ইতিমধ্যে অন্তঃপুর থেকে খবর এলো লেডি ম্যাকবেথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ম্যাকবেথ মনে মনে অসন্তুষ্ট হলেন। না, তার কোনো প্রতিক্রিয়াই হলো না। না, তিনি পত্নী বিয়োগের কথা ভাবার সময় পর্যন্ত পেলেন না। এবার তিনি সত্যি সত্যি শিহরিত হলেন। ডানসিনান পাহাড়ে গিয়ে আশ্রয় নিলেন। এখন এই পাহাড়ই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। বার্নান বোন এখানে উঠে আসার কোনো সম্ভাবনা নেই। আর ডাইনিদের কথা মতো তাহলে কেউ আর তাকে স্পর্শও করতে পারবে না। কিন্তু তার দূত এসে খবর দিল বার্নান বোন ডানসিনান পাহাড়ের উপর উঠে আসছে। সে কি? ম্যাকবেথ চমকে উঠলেন। তাহলে ডাইনিরা তাকে মিথ্যা আশ্বাস দিয়ে ঠকিয়েছে। তবু তার বিশ্বাস হয় না। নিজের চোখে দেখার জন্য ঘর থেকে বেরিয়ে আসতেই তার চোখে পড়ল গোটা বার্নান বোনটা যেন ডানসিনান পাহাড়ের উপর উঠে আসছে। কিন্তু আসলে তো তা নয়।
শত্রু সৈন্যদের তীরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ইংরেজ সৈন্যরা বার্নান গাছের ডাল কেটে হাতে নিয়ে ডান্সিনান পাহাড়ের উপর উঠে আসছে। সৈন্যদের চোখে দেখা যাচ্ছে না, আর তাতেই মনে হলো বার্নান বোন উপরে উঠে আসছে। ডাইনিরা সত্যি সত্যি তাকে ফাঁকি দিয়েছে। তাহলে ম্যাকবেথ ভাবলেন বার্নান বোন উঠে আসার অর্থ তারা এইভাবে বোঝাতে চেয়েছিল তাকে, আর বার্নান বোন উপরে উঠে আসার অর্থ হলো তার বিপদ ঘনিয়ে আসা। কিন্তু ম্যাকবেথ যুদ্ধকে কখনো ভয় করে না। রণসাজে সজ্জিত হয়ে শত্রু সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়লেন সেই মুহূর্তে। ম্যাকডাফ এগিয়ে এলেন তার সম্মুখে। ম্যাকবেথ এখনো প্রায় অকুত ভয়। ডাইনিদের সাবধান বাণীর কথা তার মনে পড়ল। ম্যাকডাফের থেকে সাবধান। পরক্ষণেই আবার সেই মুকুটধারী প্রেতাত্মার কথা মনে পড়ে গেল তার। কোন নারী গর্ভজাত সন্তান তার ক্ষতি সাধন করতে তো পারে না, অতএব তার ভয় কিসের? দ্বিগুণ উৎসাহ নিয়ে ম্যাকডাফের উপর ঝাঁপিয়ে পড়লেন ম্যাকবেথ। হায় ম্যাকবেথ, ডাইনিদের ভবিষ্যৎবাণী বিশ্বাস করে মূর্খতার পরিচয় দিচ্ছ তুমি। ওদের কথা কোনো জ্ঞানী লোক বিশ্বাস করে? আসলে ম্যাকডাফের জন্ম স্বাভাবিক নয়। অসময়ে চিকিৎসকরা তাকে মাতৃজঠর থেকে টেনে বার করে আনে। অতএব এর থেকে বোঝা যায় যে সে এ ব্যাপারেও ডাইনিদের দ্বারা প্রতারিত। স্ত্রী পুত্রদের হত্যার প্রতিশোধ নিতে এসেছে ম্যাকডাফ। ম্যাকবেথ বীর যোদ্ধা হলেও ম্যাকডাফের জন্ম রহস্য শোনার পর তার অন্তর দুর্বলতায় পরিপূর্ণ হচ্ছিল। তলোয়ার চালাতে গিয়ে তার হাত কাঁপছে। শেষ রক্ষা করতে পারলেন না ম্যাকবেথ। ম্যাকডাফের তলোয়ারের আঘাতে নিহত হলেন তিনি। বিজয়ী ম্যাকডাফ উল্লাসে ফেটে পড়লেন শত্রুর পতন দেখে। তারপর তিনি বিজয় উল্লাসে ম্যাকবেথের ছিন্ন মস্তক উপহার দিলেন যুবরাজ ম্যালকমকে এবং তাকে স্কটল্যান্ডের রাজা সিংহাসনে বসিয়ে অভিবাদন জানালেন। অতঃপর আজ এ পর্যন্তই। ভিউয়ার্স, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরো নিত্য নতুন গল্প শোনার জন্য। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।